সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। এটি নিউজের নিয়মিত আয়োজন। হ্যাপেনিং পয়েন্টের পুরো আয়োজন জুড়ে আজ থাকবো আমি বাবলি ইয়াসমিন। আপনারা জানেন হ্যাপেনিং পয়েন্টে আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের সুনির্দিষ্ট বিষয় আমরা নির্ধারণ করেছি কোটা আন্দোলন। অর্থাৎ গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের যে কোটা সংস্কার আন্দোলন চলছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলার জন্য যিনি স্টুডিওতে উপস্থিত আছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ওহিদুল ইসলাম তুষার আছেন আমাদের সঙ্গে। তিনি মুক্তিযোদ্ধা কোটার পক্ষের রিটকারী। আমরা 2018 সালের পরিপত্রের এগেনস্টে আদালতের যে রায় ছিল সেটিকে চ্যালেঞ্জ করে 6 থেকে 7 জন স্টুডেন্টের কথা জানি যারা চ্যালেঞ্জ করে আসলে রিট করেছিলেন 2021 সালে, যদি ভুল না করে থাকি। তাদের একজন আমাদের সঙ্গে আছেন, তাদের অবস্থান সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। তুষার, একটু জানতে চাই, এই যে গোটা দেশব্যাপী এখন ছড়িয়ে পড়েছে, বাংলা ব্লকেট চলছে, আমরা বলছি কোটা সংস্কার আন্দোলন। আপনারা মুক্তিযোদ্ধার কোটার পক্ষের রিটকারী, আপনাদের কেন মনে হলো যে আপনাদের এই অবস্থানটি নেওয়া উচিত? আপনাদের অবস্থান সম্পর্কে একটু শুরুতেই জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা আলোচনা করার আগে আমাদের একটু পূর্বের ইতিহাসগুলি একটু জেনে রাখা ভালো। যে আপনারা নিশ্চয়ই জানেন যে 1972 সালে 5ই সেপ্টেম্বর সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান এবং সামাজিকভাবে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল মহান মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে, সেইখান থেকে উত্তরণের জন্য, তাদের প্রতিষ্ঠিতকরণের জন্য এবং তাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু কোটা ব্যবস্থা চালু করেছিলেন। যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে দেশ গঠনের জন্য হাত দিলেন, সেটা পুনর্বাসনের অংশ হিসাবে তাদেরকে করেছিলেন। তখন কিন্তু কোটা ব্যবস্থা ছিল 80%, অর্থাৎ সংরক্ষিত কোটা আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে 80% ছিল। আর সাধারণ কোটা আপনারা যেটাকে মেধা কোটা বলে থাকেন সেটা ছিল অনলি 20%। কিন্তু পরবর্তীতে কালের বিবর্তনে কিন্তু সেটা 76 সালে পরিবর্তন হয়ে আপনার 45% কোটায় চলে আসছে। আবার 85 সালে পরিবর্তন হয়ে সেটা আবার পরিবর্তন হয়েছে। এভাবে কিন্তু পট পরিবর্তনের পর এই যে 1972 সালে কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল, বীর মুক্তিযোদ্ধারা 73 সালে মাত্র 350 জন বীর মুক্তিযোদ্ধারা সেই অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এবং 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই যে মাঝখানের 21 বছর পট পরিবর্তন, তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পায় নাই। এবং যখন 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমাও শেষ হয়ে গেছে। সো এই যে 24.5 বছর এই জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেটা পায় নাই। এর পরবর্তীতে আপনার 97 সালে কিন্তু সন্তান পর্যন্ত আজকের মাননীয় প্রধানমন্ত্রী বর্ধিত করলেন। বর্ধিত করার পরে দেখা গেল যে এক হচ্ছে ওই যে মাঝখানের যে 21 বছরের অর্থনৈতিক রাজনৈতিকভাবে বীর মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটার জন্য তাদের সন্তানাদির যেরকম পড়াশোনা করাতে পারেন নাই। দ্বিতীয়ত যারা একটু পড়াশোনা করতে পেরেছে ওই সময় যারা ভাইবা বুড়ে গিয়েছে, ভাইবা পর্যন্ত গিয়েছে, প্রিলি রিটেন ভাইবা পাস করে যারা কৃতকার্য হয়েছে বা তাদেরকে অনেক সময় অকৃতকার্যক দেখাতো বা হচ্ছে বিভিন্নভাবে চাকরি দেওয়া হতো না। কেন? কারণ হচ্ছে ওই যে মাঝখানের 21 বছরের প্রশাসকরা ততদিনে ডিসিশন মেকার হয়ে গেছে, একটা সিদ্ধান্ত মেকার হয়ে গেছে। ওই সময় কিন্তু আমরা পাই নাই তেমন। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু প্রশাসক বা প্রশাসন মুক্তিযুদ্ধ বিরোধী একটা অংশের উপস্থিতি ছিল, তারা বিভিন্ন বাইপাস করে আমাদেরকে নিয়োগ দেওয়া হতো না। ওইখানেও কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। মাত্র 20তম বিসিএসে সামান্য পরিমাণে কোটা কার্যকর হয়েছে। এরপরে দেখেন আবার 2000-এ এরকম কোটা কার্যকরের জন্য 97 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার 8 থেকে 10টার মতো পরিপত্র জারি করেছে, নির্দেশনা দিয়েছে কোটা যথাযথভাবে অনুসরণের জন্য। তারপরেও ঠিক মতন হয় নাই। এরপরে আবার 2002 সালে আবার জোট সরকার এবং ওই যে পূর্বের পরিপত্রগুলি সবগুলি বাতিল করে দিল। বিএনপি এসে বাতিল করে বললো যে 21তম বিসিএস থেকে মেধার ভিত্তিতে নিতে হবে যদি কোটায় লোক না পাওয়া যায়। এই অজুহাত দেখিয়ে আমাদেরকে আবার বঞ্চিত করা হলো। 2006 থেকে 2008 তত্ত্বাবধায়ক সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সেখানে নিয়োগ নাই। এরপরে দেখেন আবার আওয়ামী লীগ সরকার আসলো। প্রকৃত অর্থে আমাদের কোটা ব্যবস্থাটা একটু কার্যকর হয়েছিল 2010 সালের পর থেকে। 16ই ফেব্রুয়ারি 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী এসে দেখলেন, 8 সালে ক্ষমতা এসে দেখলেন যে কোটা আবার নানা অজুহাতে নিচ্ছে না। যে আমরা যাদেরকে উপকারভোগী বানাচ্ছি, যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। নির্দিষ্ট করে জানতে চাই, মানে কোটার সুবিধাটা পাচ্ছে না, এটা কি শুধু মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এটা হচ্ছিল? রাইট, এটা মুক্তিযুদ্ধের কোটার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে হচ্ছিল। অন্য জায়গাগুলো কিন্তু তারা মেইনটেইন করছে। কেন হচ্ছে? এখানে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা প্রশাসন সেই 75 থেকে কিন্তু পদায়িত আছে। আপনি দেখবেন যে আমার মুক্তিযোদ্ধা পরিবারে 2 জন বা 5 জন সচিব পাবেন না, আপনি কোথাও পাবেন না। কেন? ওই যে মাঝখানের 21 বছরে যারা আছে তারাই কিন্তু এখনো ক্ষমতায়।
অর্থাৎ আমি খুঁজে পাই না যে 5 জন বা 10 জন সচিব আছে, হায়ার লেভেলের গ্রেড 1, 2 বা 3 গ্রেডের কর্মকর্তা আছে, কয়েকজন যুগ্ম সচিব আছে মুক্তিযোদ্ধা পরিবারে, তেমন নাই। অর্থাৎ তারা বাইপাস করে এরকম করতো। আবার হচ্ছে এই 2010 সাল থেকে যখন কার্যকর হলো তখনই কিন্তু এই যে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলন শুরু হলো প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ হচ্ছে যে তখন মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এরকম একটা সংখ্যা ঢুকে যাচ্ছিল, এবং কোটায় লোক না পাওয়া গেলে খালি রাখার বিধান চালু করায় জনবল সংকট যখন দেখা দিত তখন তারা একটা স্পেশাল নিয়োগ দিতে বাধ্য হতো। এই জায়গাগুলিতে এসে আমরা দেখলাম যে আজকে স্বাধীনতার 53 বছরে 52 বছর হচ্ছে কোটা ব্যবস্থা চালু হয়েছে, সেই ব্যবস্থা যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন ছিল না। ইমপ্লিমেন্টেশন না থাকায় আজকে যে প্রশ্ন উঠছে যে স্বাধীনতার এত বছর পর কোটা কেন দরকার, নাতি নাতনি পর্যন্ত কেন দরকার হচ্ছে এই কারণে যে মুক্তিযোদ্ধারা পায় নাই, তাদের সন্তানরাও তেমন পায় নাই, সেই জন্য নাতি নাতনি পর্যন্ত আসছে। অর্থাৎ আপনার লক্ষ্য কিন্তু সন্তান বা নাতি নাতনি না, আপনার লক্ষ্য হচ্ছে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই পরিবারকে আদর্শিক দিক থেকে উপরে ওঠানো, মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করে ধারণ করে তাদেরকে একটা জায়গায় সেট করা, এটাই ছিল মূল লক্ষ্য, একটা আদর্শিক জায়গা ছিল। মানে আপনার প্রশ্নটাই আমি আবারও আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি বলছিলেন যে স্বাধীনতার 53 বছর আসলে পার হয়ে গেছে, কিন্তু সেভাবে সেই কোটাটা তাদেরকে আসলে সেই সুযোগ সুবিধাটুকু দেওয়া হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানরা তাদের সময়টুকু শেষ হয়ে গেছে, নাতিপুতিরা এখন নাতিরা চলে এসেছেন। সেখানে আসলে এখন যারা সংস্কার আন্দোলনের কথা বলছেন তারা বলছেন যে সন্তানরা পাচ্ছে তাতে তাদের কোনো সমস্যা নাই, সন্তানরা পেলে বা নাতিরা পর্যন্ত পাচ্ছে, কিন্তু এরপর যেটি হচ্ছে যে মেধাবীরা বঞ্চিত হচ্ছে, মানে এটি তাদের দাবি টুকুকে কতটুকু আপনি আসলে গ্রহণযোগ্য মনে করছেন যে মেধাবীরা বঞ্চিত হচ্ছে এত বেশি পরিমাণে? সব মিলিয়ে যখন আমরা টোটাল মানে কোটার একটা হিসেব করছি তখন তো সেটি 56%-এর মতো হয়ে যাচ্ছে, তখন বঞ্চিত হচ্ছে। সংস্কারের প্রয়োজনটা আপনি মনে করেন না? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে ওই বিষয়টা আমি বলে রাখি, দেখেন এরপরে যখন কোটা ব্যবস্থা 2018 সালে বাতিল করলো, আজকে কিন্তু 6 বছরে এখানে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। অর্থাৎ আমরা যেটি হিসাব করেছি মোটামুটি আলটিমেটলি আমরা সুযোগ সুবিধা পেয়েছি 8 থেকে 10 বছর এই 56 বছরে। সেজন্যই কিন্তু আমার বয়স কিন্তু শেষ পর হয়ে যাচ্ছে, এবং আমরা যারা রিড করেছি আজকে 5 বছর চলে, এটা কিন্তু একদিন না, ঠিক আছে? অর্থাৎ এইখানেও 6 বছর, আমরা দেখলাম 38 থেকে 40 বছর আমরা সেই ফেসিলিটিগুলি পাই নাই। এখন আপনি যেহেতু পূর্বে দেন নাই, অর্থাৎ আমার বাবা যেটা পাই নাই, সেই ক্ষেত্রে আমার বাবা যদি ঠিকমতো প্রতিষ্ঠিত হতে পারতো তাহলে আমার পর্যন্ত হয়তো বা দরকার পড়তো না এতটুকু। যখন আমি প্রতিষ্ঠিত হতে পারতাম তখন কিন্তু আমার সন্তান, যেটা হচ্ছে নাতি নাতনি বলছি, সেটা কিন্তু আমার ওই পর্যন্ত দরকার পড়তো না, সেই জন্য এই পর্যন্ত দরকার। এখন তারা যেটা বলছে যে এই যে মেধাবীরা বঞ্চিত হচ্ছে, এই কথাটা একদমই অযৌক্তিক। তারা একটা পরিকল্পিত অসৎ উদ্দেশ্যে কোটার বিপরীত শব্দ মেধাকে দাঁড় করাচ্ছে। কোটার বিপরীত শব্দ কখনোই মেধা হতে পারে না, কারণ হচ্ছে কোনো মানুষই আপনার মেধাহীন হতে পারে না। অর্থাৎ যেই জায়গায় যায়, যেই জায়গাটুকু পারে, আপনি এই যে উপস্থাপক আপনি এই জায়গায় পারেন, আমাকে যদি ওখানে বসান আমি পারবো না, কিন্তু আমি এইখানে আবার কথা বলতে পারছি, আমি আবার আন্দোলন করতে পারছি। অর্থাৎ প্রত্যেকটা মানুষই মেধাবী। এখন আপনি নিয়োগ প্রক্রিয়াটা দেখেন যে যারা সংরক্ষিত কোটার প্রার্থী বা হচ্ছে যারা সাধারণ কোটার প্রার্থী তারা কিন্তু সমান যোগ্যতায় আবেদন করে থাকে, আপনি নিশ্চয়ই অবগত আছেন। বিষয়টি এরকম নয় যে আমি ইন্টারমিডিয়েট পাস করে বিসিএস এর জন্য আবেদন করছি, আপনি সাধারণ কোটার প্রার্থী, আপনি হচ্ছে অনার্স মাস্টার্স করে আবেদন করছেন, আপনার 3.5 লাখ সিজিপিএ, আমার 2 লাখ। বিষয়টি এরকম না। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টই একটা মানে একই সমান যোগ্যতা নিয়ে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে একই প্রশ্নে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা আপনার কৃতকার্য হয়। অর্থাৎ পরীক্ষাতে কোনো ধরনের কোটা ব্যবস্থা নাই। এর পরবর্তীতে আপনার প্রায়োগিক ক্ষেত্রে ভাইবার পর আপনার যে 5 থেকে 6 লক্ষ বা 4 লক্ষ আবেদন করে থাকে বিসিএস এ, আবেদন করার পর তারা যখন লাস্টের স্তরে যায় তখনই কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে কোটা হিসাব করে থাকে। এই বিষয় নিয়ে কিন্তু সাদিক স্যার, সাবেক চেয়ারম্যান বা সাদত স্যার কিন্তু স্পষ্টই বলেছে যে যারা কোটায় যাচ্ছে তারা, অনেকের ধারণা যে তারা অমেধাবী, বিষয়টি এরকম নয়। তারা সকল ধাপ পেরিয়ে যখন একটা ছেলে প্রায়োগিক ক্ষেত্রে সুপারিশ করা হয় তারা অত্যন্ত মেধাবী, কিন্তু তারা পরিকল্পিতভাবে, দেখেন সারা বিশ্বে কিন্তু এই কোটা ব্যবস্থাকে একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে দেখা হয়, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী একটা অংশ মনে করে যে একজন নারী যাচ্ছে সে অমেধাবী হয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধ কোটা যাচ্ছে অমেধাবী হয়ে যাচ্ছে। আমি বুঝি না যে তারা কেন অংশ কি, মানে যে পরিমাণে এই কোটা সংস্কার আন্দোলন গোটা দেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে তার পুরোটাকে আমরা কি মুক্তিযুদ্ধ বিরোধী অংশ বলতে পারি? আমরা নিশ্চয়ই জানবো। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা আজ আলোচনা করছি কোটা আন্দোলন নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছে নহিদুল ইসলাম তুষার, তিনি মুক্তিযোদ্ধা কোটার পক্ষের রেডকারী। স্বাগত জানাচ্ছি আবারও। যে প্রশ্নটি আসলে রেখে গিয়েছিলাম সেটি থেকে আবারও শুরু করে, আপনি বলছিলেন যে একটি ভুল তথ্যের উপর নির্ভর করে বা একটি গুজবের উপর নির্ভর করে যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছে, দেশব্যাপী যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেটি নিয়ে একটু জানতে চাইবো। অনেক আমরা আসলে এখনকার যে সময় বা যে পরিস্থিতি, সেখানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারি, অথবা আমরা কিন্তু সেখানে দেখেছি কিছু মুক্তিযোদ্ধা যারা বলছেন যে আমরা তো আসলে কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি। সেটিকে আসলে কিভাবে দেখছেন? যাক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, 2018 সালে যখন কোটা বাতিল করেছে তখনও কিন্তু তারা একটা প্ল্যান করেছিল যে যারা সুবিধাভোগী তাদেরকে টার্গেট করতে হবে। এবং আমি গত কয়েকদিনে বেশ কিছু আইডেন্টিফাই করেছি। তারা হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে কি করতে হবে, যে তোমরা নিজেরা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি সাজবা, নাতি সেজে বিভিন্ন গ্রুপে পোস্ট করবা যে না, আমি একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত নাতি, আমি একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান, আমি বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, কোটা ব্যবস্থা চাই না। এটা তাদেরই একটা পরিকল্পনার অংশ। আরেকটা বিষয় আছে, দেখেন যে এই দেশে অনেক মানুষ মহান মুক্তিযুদ্ধে কিন্তু সহযোগিতা করেছে, যুদ্ধ করেছে 1.5 থেকে 2 লক্ষ, সবাই কিন্তু যোদ্ধা না। এই 1.5 থেকে 2 লক্ষ হচ্ছে মুক্তিযোদ্ধা, বাকিরা কিন্তু সহযোগী বা হচ্ছে আপনাকেও তো অনেকে অ্যাসিস্ট করে, তাই না? অর্থাৎ ওই তারা এসে বলতেছে যে না, আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা তথ্য প্রমাণ চাচ্ছি যে না, কোথায় যুদ্ধ করেছে, কি তালিকা আছে। আপনার গভর্নমেন্টের স্বীকৃতি ছাড়া তো আপনার কোনো সে মুক্তিযোদ্ধা হতে পারে না, যেটা গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা নিয়ম আছে। এবং তাদেরকে যখন আমরা তালিকা চাই তখন তারা কোনো তালিকা দিতে পারে না। পরে এক সময় বলে হ্যাঁ, আমার বাবা আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার আশ্রয় নিয়েছিল। এই লোকগুলি গিয়ে বলতেছে আমরা মুক্তিযোদ্ধা কোটা চাই না, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। এই অবস্থা হচ্ছে তাদের। আর আরেকটা প্রশ্ন যেটা করলেন, যে তারা যেটা ভুল তথ্যের উপর যায়, রাইট। এই দেখেন যে তারা কিন্তু আসলে স্টাডি করছে না। তারা বারবার বলছে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, তারা কিন্তু ফর্মুলা দিচ্ছে না যে বৈষম্য কিভাবে দূরীভূত হবে। এখন কোটা ব্যবস্থা থাকলে বৈষম্য হচ্ছে না, আমার মনে হয় যে কোটা ব্যবস্থা থাকলে বৈষম্য দূরীভূত হচ্ছে। কারণ হচ্ছে আপনি দেখেন যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বা আদার যে জেলাগুলি আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2023 থেকে 2024 সাল পর্যন্ত গত 5 বছরে যে নিয়োগ প্রক্রিয়াটা দেখলাম, দৈনিক বণিক বার্তা তারা যেটা প্রকাশ করেছে যে মোট হচ্ছে নিয়োগ হচ্ছে আপনার 3,58,237 জন। সেই ক্ষেত্রে 5 জেলায় নিয়োগ পেয়েছে 22.39%। অর্থাৎ হচ্ছে প্রথম জেলা হচ্ছে আপনার চট্টগ্রাম, দ্বিতীয় হচ্ছে ঢাকা, তৃতীয় হচ্ছে ময়মনসিংহ, এরপর হচ্ছে টাঙ্গাইল, এরপর হচ্ছে রাজশাহী। তার মানে কি দেখেন যে এর মাঝখানে বলছে যে গত 5 বছরে বান্দরবানে নিয়োগ পেয়েছে মাত্র 34 জন, এবং হচ্ছে আপনার মেহেরপুরে নিয়োগ পেয়েছে আপনার 67 জন। অর্থাৎ জেলা কিন্তু কমে যাচ্ছে। আবার নারীর দিকে যদি আসি, দেখেন 39তম বিসিএস আপনার নারী পেয়েছে 47%। ছোট করে জানবো, কারণ আমাদের আরো প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে যে এই যে আদালতের যে রায়, তার উপর আপিল বিভাগের যে স্থিতাবস্থা এখনো আছে, 4 সপ্তাহের স্থিতাবস্থা এসেছে, সেখান থেকে একটু জানতে চাইবো যে আপনারা যারা আসলে মুক্তিযোদ্ধার কোটার পক্ষে আছেন, তাদের পরবর্তী কর্মসূচি আসলে কি হবে, পরবর্তী পদক্ষেপগুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা হচ্ছে আদালত। যখন আমরা হচ্ছে এই সরকারের কাছে বা হচ্ছে আপনার সিভিল প্রশাসনের কাছে যখন আমরা বিচার পেলাম না যে আমাদের এটা হক আছে বা সাংবিধানিক ভিত্তি আছে বা বেইস আছে বা এটা উপহার, আমরা চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলেছি, আলোচনা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। সেটা তবে রোড ব্লক করে না, আপনারা নিউজ প্রচার করেছেন, আমরা বিভিন্ন সময় মানববন্ধন করেছি। ইভেন কি আমরা যখন প্রোগ্রামগুলি করতাম সেটা ফ্রাইডেতে করতাম, কেন? যে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, অথবা হচ্ছে আপনার শনিবারে করতাম প্রেস ক্লাবের সামনে, যে কখনো ব্লক না হয়। কারণ হচ্ছে আমরা তো মুক্তিযোদ্ধার সন্তান, এই দেশের প্রতিটি বালিকণায় কিন্তু আমাদের বাবার রক্ত আছে, এদেশের 2 লক্ষ নারীর সম্ভ্রমহানির ইতিহাস আছে, অনেক কিছু জড়িত আছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যখনই কোটা ব্যবস্থা বাতিল করলো তখন কিন্তু আমরা এগ্রিভ হয়ে মামলা করলাম। মামলা করার পরে আমাদের পক্ষে দীর্ঘ শুনানির পর গত 5 বছর পরে মাননীয় হাইকোর্ট বিভাগ আমাদের পক্ষে শুধু 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করলো। এরপরে রাষ্ট্রপক্ষ এই দেশের জনগণের পক্ষে হয়ে তারা কিন্তু কি করলো, চেম্বার আদালতে গেল স্টে করানোর জন্য। 2 পক্ষের শুনানি শুনে ওই অবস্থায় রাখলো এবং নিয়মিত বেঞ্চে আপিল করতে বললো। এরপরে গত আপনার কয়েকদিন আগে হচ্ছে আপনার তারা থার্ড পার্টি, যেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারীদের একটা অংশ, থার্ড পার্টি হিসেবে যুক্ত হয়েছে। এবং আপনারা জেনেছেন যে গতকাল এটার শুনানি হয়েছে, আপিল বিভাগে শুনানি হয়ে এটা কিন্তু একটা স্থিতাবস্থা, যেটাকে স্ট্যাটাস কো আমরা বলে থাকি। এটা বিভিন্ন জন বিভিন্নভাবে আসলেও ব্যাখ্যা করে যাচ্ছে। তবে 5ই জুন যেই আদেশটা দিয়েছিল আমাদেরকে 30%-এর কোটায়, সেটা কিন্তু আপনার স্থগিত করে নাই, এটা আমরা ক্লিয়ার করতে চাই। এটা কিন্তু স্থগিত করে নাই,
স্টে দেয় নাই, এটাকে অর্থাৎ যে যার জায়গাতে আছে ওখানে অবস্থায় থাকবে, মানে স্থিতাবস্থা, সেটা status quo। কেমন সেটা একটু যদি পরিষ্কার করে বলেন। এটা আসলে আমার অ্যাডভোকেট, এটা হচ্ছে আদালতের বিষয়, এখানে নো কমেন্ট আসলে। তারপরে আমি শুধু এইটুকু বলতে চাই যে যে জায়গায় আছে সেখানেই থাকবে, স্থিতাবস্থা। আপনি যেখানে আছেন এখানেই থাকবেন, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এবং আন্দোলনকারীদেরকে ক্লাস করা বা হচ্ছে তাদেরকে থার্ড পার্টি অ্যাড করে আদালত, অ্যাডভোকেটের মাধ্যমে আদালতকে অবহিত করার জন্য, জানানোর জন্য একটা দিয়েছেন আমাদের আইনজীবী কমিটির সভাপতি। সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি এখন আসলে? এই জায়গাগুলিতে যেহেতু আপিল বিভাগে গিয়েছে, এইটা 4 সপ্তাহ স্থিতাবস্থা করেছে। আপিল বিভাগের প্রতি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতি আমাদের একমাত্র আশা এবং আস্থার জায়গা আছে। তারা যে সিদ্ধান্তগুলি নেবেন সেই জায়গাগুলিতে আমরা ভরসা রাখতে চাই। এবং এই যে আন্দোলনকারীদের প্রতিও আমাদের একটা প্রশ্ন আছে, যেখানে নির্বাহী বিভাগ কোটা ব্যবস্থা বাতিল করেছে, সেইখানে রাষ্ট্র আপনার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ আমাদের পক্ষে রায় দিয়েছে, সেইখানে রাষ্ট্র তাদের হয়ে কাজ করছে। তারা বলছে যে রাষ্ট্র আমার ঠিকমতো লড়ছে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু থার্ড পার্টি অ্যাড করেছে, অর্থাৎ তারা যৌথ শক্তি মিলে আমাদের বিপক্ষে লড়াই করছে। সেই জায়গাগুলি থাকার পরেও সুপ্রিম কোর্ট স্থিত অবস্থা দিয়েছে। এত কিছুর পরেও তারা এই আন্দোলন বা ব্লকেট বা এই যে জনদুর্ভোগ সৃষ্টি করছে এই দেশের 30 লক্ষ শহীদদের রক্তে বা আমাদের বাবার যে রক্তগুলি আছে, সেইখানে ব্লকেট এদেশে দুর্ভোগ সৃষ্টি কেন করছে, কাদের উদ্দেশ্যে করছে? আমার তো মনে হয় যে যেখানে তাদেরকে অর্ডার দিয়েছে তাদের সুযোগ আছে, তারা আইনি পথে হাঁটতে। এখানে এখন তো নির্বাহী বিভাগের কোনো কাজ নাই, এখানে আপিল বিভাগে চলে গেছে, এখানে বিচার বিভাগে চলে গেছে, ওখানে যা সিদ্ধান্ত হবে আমরা তাদের উপর আস্থা আছে। কিন্তু তাদের উপর আমার প্রশ্ন হচ্ছে যে তারা কেন এই জনদুর্ভোগ সৃষ্টি করছে? তাদের প্রশ্নটি নিশ্চয়ই তাদের কাছে পৌঁছে যাবে। সরকারের বিরুদ্ধে নাকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে? আপনাদের অবস্থানও আপনি পরিষ্কার করেছেন। ওহিদুল ইসলাম তুষার, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনি এসেছেন। নিশ্চয়ই খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে, সংকট উতরে যাবে। কোনো সমস্যা আসলে চিরস্থায়ী নয়, কিন্তু সেটি জনদুর্ভোগটা কমে যাক। বিশেষ করে আমরা অনেক বেশি মানুষের একটি দেশে আমরা বসবাস করি, বাংলাদেশে অনেক মানুষ, এবং আমাদের অনেক সময় মেনটেন করে আসলে চলতে হয়। সেই সমস্যার সমাধান হয়ে যাক সেটি প্রত্যাশা করছি। ধন্যবাদ আবারও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা হ্যাপেনিং পয়েন্ট দেখছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।